second opinion when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এবং তার জন্য আমরা কি করতে পারি। এখন সব ক্ষেত্রেই আমরা দেখবেন হসপিটালে যখন পেশেন্ট আমরা ভর্তি হয় তখন যখন বাড়িতে চলে আসে বা হসপিটালে আইসিইউতে দীর্ঘকালীন থাকার সময় একটা কথা আমরা খুব লক্ষ্য করি যে ওনার ইনফেকশন হয়ে গেছে এবং সেই ইনফেকশনটা কিন্তু ওষুধ দিয়ে সারানো যাচ্ছে না, কারণ ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ওনার ফুসফুসের যে রস নেওয়া হয়েছে, মানে গলা থেকে যে সোয়াব নেওয়া হয়েছে বা ইউরিন স্যাম্পেলে যেটা নেওয়া হয়েছে সেখান থেকে এই ধরনের জীবাণু পাওয়া গেছে, যেগুলো কিন্তু নর্মাল ওষুধে সারছে না, অথবা সেই ধরনের জীবাণু বাড়িতে আসার পরে ঠিক হয়ে গেছিলো ওষুধ দিয়ে আবার ফিরে আসছে। এটাকে আমরা মেডিকেল পরিভাষায় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বলি। এই ধরনের ব্যাকটেরিয়াতে যে ধরনের মোস্টলি মানুষ ভোগে তার মধ্যে সবথেকে বেশি ইউরিনের জন্য এস্চেরিচিয়া কোলাই বলে একটি ব্যাকটেরিয়া দায়ী, ক্লেবশিয়েল্লা বলে একটি ব্যাকটেরিয়া দায়ী, সিউডোমোনাস বলে একটি ব্যাকটেরিয়া দায়ী এবং অ্যাসিনোটারব্যাক্টার বলে একটা ব্যাকটেরিয়া আছে চেস্ট ইনফেকশনের জন্য, স্ট্যাফিলোকক্কাস বলে একটি ব্যাকটেরিয়া আছে। এইরাই কিন্তু আমাদের এই ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য দায়ী। এই ড্রাগ রেজিস্ট্যান্স এরা নিজেদের যে বাইরের যে প্রাচীরগুলো সেগুলো মডিফিকেশান করে জেনেটিক মিউটেশনের মাধ্যমে, এবং এখনকার দিনে আপনারা জানেন যে আমাদের কিন্তু ভারতবর্ষের মতো দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা একটা বড় সমস্যা, কারণ আমাদের কিন্তু অফ দ্য কাউন্টার মানে অফ কাউন্টার কিন্তু আমরা মেডিসিন পাই। মানে আমাদের যদি কিছু হয়, আমরা যদি পাড়ার দোকানে গিয়েও বলি আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আমাদের যারা ট্রেন ডাক্তার নয় সেই ডাক্তারবাবুরাও কিন্তু হামেশাই ওষুধ লেখেন এবং অনেক ক্ষেত্রে ট্রেন ডাক্তাররাও কিন্তু মাল্টিপল মেডিকেশন প্রেসক্রাইব করে। হয়তো একটা ভাইরাল ফিভার হয়েছে সেখানেও কিন্তু আমরা প্রোফাইলেক্টিক্যালি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক খেতে থাকি। এর ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিকের যখন দরকার হচ্ছে না তখন যখন তাদের সংস্পর্শে আসছে তারা কিন্তু তাদের থেকে বাঁচার জন্য নিজেদের খোল নলচে আস্তে আস্তে পাল্টে ফেলে, এবং এটাকে মেডিকেল পরিভাষায় অনেক কিছু বলা যায়। সোজাভাবে বলতে গেলে এদের বাইরের যে স্তরগুলো যা আছে, যে আবরণগুলো আছে, সেই আবরণগুলোর মধ্যে একটা চেঞ্জ তৈরি করে এবং ভিতরে ইন্টারনাল যে মেকানিজম আছে, যদি অ্যান্টিবায়োটিক তার মধ্যে ঢুকেও যায় ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে সেগুলোকে তাড়াতাড়ি বের করে দেওয়ার, যেটাকে ইফ্লাক্স মেকানিজম বলে, সেটারও কিন্তু এরা একটা সিস্টেম ডেভেলপ করে ফেলে এবং ব্যাকটেরিয়ার বাইরের যে প্রাচীর আছে সেটাকে এত রেজিস্ট্যান্ট করে ফেলে যেটাকে ভাঙতে পারে না। এখন মডার্ন আমাদের এই সমস্যা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই আমরা ভুগছি। তার জন্য আমরা আবার এই যে রেজিস্ট্যান্সগুলোকে কাটানোর জন্য আমরা কিছু কিছু জিনিস আমরা অ্যাড করি। আমরা যেমন একটা অ্যান্টিবায়োটিক খুব কমন আমরা খাই, যেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলিনিক অ্যাসিড। সেটাতে কিন্তু আমরা একটা এক্সট্রা কম্পোনেন্ট ক্ল্যাভুলিনিক অ্যাসিড অ্যাড করি, যেটা কিন্তু বিটা ল্যাকটামেজ বলা, মানে আমাদের যে ব্যাকটেরিয়া যেগুলো ভেঙে দেয়, আমাদের যে সেগুলোর যে প্রাচীরগুলো ভেঙে দেয় সেইটা যাতে না ভাঙতে পারে তার জন্য কিন্তু ওই ধরনের কেমিক্যালগুলো কিন্তু নিঃসরণ করা হয়। তো এর ফলে কি হচ্ছে, পেশেন্ট হসপিটালাইজেশন হওয়ার পরে ইনফেকশানে ভুগছে, সেই ইনফেকশনটা আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করছি, তার কিছুদিন পরে আইসিইউ থেকে নর্মাল বেডে আসছে, 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে আবার জ্বরে চলে আসছে বা নানাবিধ সমস্যা দেখা যাচ্ছে, প্রেশার ফল করে যাচ্ছে, তখন টেস্ট করে দেখা যাচ্ছে আবার তার কিন্তু ইনফেকশন হয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে এটা একটা সাইকেলের মতো চলতেই থাকছে, ইনফেকশনটা কিন্তু কোনোভাবে যাচ্ছে না বা সেটা সারানো কিন্তু খুব প্রবলেম হয়ে পড়ছে। এই জায়গাগুলোতে কিন্তু আপনার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো কিন্তু কী রোল প্লে করছে। সেখানটাতে যেরকমভাবে বললাম আগে যে আমাদের র্যাম্প্যান্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য তারা নিজেদেরকে রেজিস্ট্যান্ট করে ফেলছে। তারা নর্মাল যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ হয় সেই অ্যান্টিবায়োটিকগুলো যেভাবে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে সেই সিস্টেমটা তারা স্টাডি করে নিচ্ছে, তারা নিজেদেরকে পাল্টে ফেলছে, তাদের মোল্ডিং করে ফেলছে, তাদের জেনেটিক্যাল মিউটেশন করে ফেলছে। এবং তার সাথে সাথে খুব ইন্টারেস্টিং যেটা হচ্ছে, এগুলোর জন্য আমরা এখনো ক্ষেত্রে একটা জায়গায় দুটো জায়গায় 3টে অ্যান্টিবায়োটিক যখন দিয়ে দিচ্ছি, একসাথে অন্যভাবে অ্যাটাক করার চেষ্টা করছি, বিভিন্ন মেকানিজমে অ্যাটাক করার চেষ্টা করছি, সেটাকেও তারা বুঝে ফেলে সেগুলো সব থেকে বেরিয়ে আসছে। এখন আমরা খুব সাধারণভাবে রিপোর্ট পাই বেড রিডেন পেশেন্ট, হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে যেটা খুব কমন পাই সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রিপোর্ট। সেই রিপোর্টে দেখা যায় আমরা 10-15খানা অ্যান্টিবায়োটিক স্টাডি করেছি, সবটাই রেজিস্ট্যান্ট এসছে। এরকম দেখা যাচ্ছে তাহলে আমরা দেবো কোন ওষুধটা? একটা পেশেন্টের ইনফেকশানে ভুগছে, জ্বর এসে গেছে, ইউরিনে জ্বালা করছে, ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে বা শরীর দুর্বল হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে,
সেগুলো বয়স্ক মানুষদের ক্ষেত্রে ইউটিআই খুব কমন এগুলোর জন্য। সেগুলোর জন্য আমরা ওষুধই হাতে পাচ্ছি না, কোনো ওষুধই নেই। এটা একটা ভয়াবহ সমস্যা এবং আগামী পৃথিবীতে বলা হচ্ছে এটা একটা বড় এপিডেমিক হতে চলেছে। 50 মিলিয়ন এস্টিমেট করেছে WHO এবং আমাদের NIH মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আমেরিকা CDC, এটা এস্টিমেট করেছে প্রায় 50 মিলিয়ন মানে মানুষ এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টের জন্য মারা যেতে পারে আগামীতে। সেটা হচ্ছে এখন ক্যান্সার, ডায়াবেটিস এই ধরনের মারণ ব্যাধিতে যে পরিমাণ লোক মারা যায় তার থেকেও বেশি। বিজ্ঞানের জয়যাত্রা যেভাবে শুরু হয়েছিল অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ফলে, যে আমরা খুব সহজেই ইনফেকশনটাকে প্রতিরোধ করে ফেলতাম, একদিনে একটা অ্যান্টিবায়োটিক দিলাম ঝট করে আমাদের ইনফেকশন চলে গেল, সেই ব্যাপারটাকেই আমরা ঘুরিয়ে ফেলছি। যে আমরা অ্যান্টিবায়োটিক, আমাদের রোগ তো জানি, রোগ বুঝতে পারছি, ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে কোনো ওষুধ নেই যেটা দিয়ে আমরা ঠিক করব। তাহলে এখান থেকে আমরা কিভাবে বেরোতে পারি? এই ধরনের বিভিন্ন রোগী পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে যে আপনি যদি প্রপার এরিয়াতে নিউরোস্টিমুলেশন দিতে পারেন উইথ স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট পাসিং করে করে ওই জায়গাগুলোতে নিউরোস্টিমুলেশন করলে কিন্তু দেখা যাচ্ছে ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো যেগুলো ছিল, যখন রিপোর্ট করাচ্ছি কালচার সেন্সিটিভিটি, সেই রিপোর্টে কিন্তু আমরা যখন দেখছি যে 12টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল, সেখানে দেখা যাচ্ছে আর 2টোর মাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পড়ে থাকছে, বা আমাদের কিন্তু ইনফেকশনটাই এলিমিনেট হয়ে যাচ্ছে। অ্যালং উইথ অ্যান্টিবায়োটিক যদি কোনো রকম ক্রিটিক্যাল কেয়ার সেটাবে, ICU সেটাবে বা কোনো খারাপ সেটাবে যদি আমরা যে নিউরোস্টিমুলেশন এবং আকুপাংচার যদি দুটোকে একসাথে মিলিয়ে প্রয়োগ করতে পারি, তাতে দেখা যাচ্ছে তার ইনফেকশন রেট অনেক কমে যাচ্ছে। CRP ভ্যালু যেটা দিয়ে আমরা ইনফেকশন দেখি, সেটা অনেক ক্ষেত্রে 200-300 থাকছে, সেটা কিন্তু কমিয়ে ফেলা সম্ভব হচ্ছে, 10-20 রেঞ্জের মধ্যে চলে আসছে খুব তাড়াতাড়ি, উইদিন 3-4 ডেজ 5 ডেজের মধ্যে সেটা কিন্তু চলে আসছে। এবং তার সাথে সাথে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা যে রিপোর্টে, কালচার রিপোর্টে, সেটারও কমে যাচ্ছে। তার ফলে আমরা সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইউজ করতে পারছি। এবং এগুলোর একটা সোশিও ইকোনমিক যে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যখন কোনো মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাওয়া যায়, কোনো রকম জীবাণু পাওয়া যায় আমাদের, সেটা থ্রোট সোয়াব থেকে হতে পারে বা ইউরিন কালচার থেকে, তার জন্য যে ওষুধগুলো ইউজ করা হয় সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ। সাধারণভাবে ধরা হয় দিনে 5 থেকে 10 হাজার টাকা, ইভেন এমন ক্ষেত্রে দেখা যায় সেটা 20,000-30,000 টাকাও প্রতিদিন খরচ হতে পারে। সেই ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু দিতে হয়। সাধারণ যে কোনো মানুষের পক্ষে যদি 10 দিন বা 15 দিন চলে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকায় দাঁড়ায়, যেটা কিন্তু একটা হিউজ এক্সপেন্স, হিউজ একটা কস্ট বার্ডেন কিন্তু সোসাইটির উপরে, মানুষের উপরে এসে পড়ে। এই জায়গা থেকে কিন্তু ওষুধপত্রের সাথে সাথে এই ধরনের থেরাপি নিই, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, এর জন্য ট্রেন পার্সোনাল নেই, বা আমাদের কোর্স কারিকুলামে এই ধরনের সিস্টেমের যে অ্যামালগেশন, ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো রকম প্রভিশন না থাকার ফলে আমরা এই সিস্টেমগুলো সম্বন্ধে জানতে পারছি না এবং এগুলোর মধ্যে কোনো রকম প্রয়োগও করতে পারছি না। এবং এটার পর আরেকটা খুব ভালো জিনিস যেটা হয়, সাধারণ যদি কোনো রকম জ্বর, সর্দি, কাশি যে ইনফেকশনের জন্য যদি মানুষ নেয়, তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রোফাইলেকটিক তার যে অ্যাক্টিভিটি, তার জন্য দেখা যাচ্ছে সে যে প্রতি মাসে হয়তো রেকারেন্ট ইউটিআইতে ভোগে, প্রতি মাসে রেকারেন্ট RTIতে ভোগে, সবসময় ঠান্ডা লাগলে সর্দি কাশি হচ্ছে, হাঁচি কাশি হচ্ছে, ইউরিন ইনফেকশন। এখন প্রচুর মেয়েরা আছে, ফার্টাইল এজে হোক বা পোস্ট মেনোপজাল, বিশেষ করে মেনোপজ হয়ে যাওয়ার পরে প্রতি মাসে ইনফেকশন হতে থাকে, ইউটিআই হতে থাকে, ওষুধ খায়, চলে যায়, আবার পরের মাসে ইনফেকশন হতে পারে, এমন হতে পারে মাসে 2বার ইনফেকশন হচ্ছে। তাদের ক্ষেত্রে এই ধরনের থেরাপি করার পরে 10টা সিটিং বা বুঝে 10টা বা 15টা সিটিং করার পরে দেখা যাচ্ছে তাদের কিন্তু 6 মাস 1 বছরের সময়সীমার মধ্যে কোনো ইনফেকশনই আর হচ্ছে না। মানে ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্সের কথা ছেড়েই দিন, তাদের ক্ষেত্রে ইনফেকশনটাও ফিরে আসছে না। তাহলে এক্ষেত্রে যে মেকানিজমটা প্লে করছে সেটাকে বলা হয় নিউরোমডুলেশন। মানে আমাদের যে নিউরো হিউমারাল যে রেসপন্সের মাধ্যমে আমাদের ইমিউনিটিটা ডেভেলপ করে, সেইটাকে এটা অগমেন্ট করছে এবং তার ফলে কিন্তু ভীষণ রকমভাবে যে রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠছে। যে ব্যাকটেরিয়াগুলো বায়োফিল্ম তৈরি করে আমাদের ব্লাডারের মধ্যে বসে আছে বা আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বসে আছে, সেগুলোকে তারা ওয়াইপ আউট করছে, বডির মেকানিজম দিয়েই ওয়াইপ আউট করছে, বডির মেকানিজম দিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং বডির ইন্টারনাল মেকানিজমটাকে এত স্ট্রং করছে যে সেখানে কিন্তু রেকারেন্ট যে বারবার করে যে ব্যাকটেরিয়াগুলো ফিরে আসছে, সেগুলোকে কিন্তু তারা প্রতিহত করতে সক্ষম হচ্ছে। এই জন্য সাধারণ যারা রোগে ভোগেন বারবার করে, তাদের ক্ষেত্রেও এটা ইন্ডিকেটেড। তেমনভাবে যারা খুব ডেবিলিটেড পেশেন্ট, ICUতে প্রবলেম, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াতে ভুগছেন, এবং রিসেন্ট আমরা অনেক স্বনামধন্য ব্যক্তিকে হারিয়েছি রিসেন্ট, হয়তো ব্রেন স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছে কিন্তু হসপিটালে তারা কিন্তু ইনফেকশনের জন্য মারা গেছে। এটা খুব কমন, এটা আমাদের ডাক্তারদের কিছু করাও থাকে না, কারণ এটাকে হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন বলা হয়। এই ধরনের ইনফেকশন কিন্তু এখনকার দিনে বড়, বিশেষ করে যে হসপিটাল ICUগুলোতে, সেগুলোতে খুবই প্রিভ্যালেন্ট। সেখানে নর্মাল রোগ নিয়ে গেলেও পাশাপাশি রোগী থেকে বা জীবাণু, যে এনভায়রনমেন্টের জীবাণু থেকে কিন্তু আমাদের ইনফেকশন চলে আসছে। সেই ইনফেকশনগুলো থেকে তখন কিন্তু আমরা মুক্ত হতে পারছি না, বেঁচে উঠতে পারছি না।
আরও একটা গ্রুপ অফ পিপল যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যারা ক্যান্সার পেশেন্ট, যারা ট্রান্সপ্লান্ট হয়েছে, যারা হচ্ছে টিবির ওষুধ খান, যারা এইচআইভি পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই ধরনের ইনফেকশন হওয়ার চান্স আরও বেশি। তাদের ক্ষেত্রে আরও ডেট্রিমেন্টাল এগুলো, তারা খুব তাড়াতাড়ি কোলাপস করে যান এই ধরনের ইনফেকশনগুলোতে। তাদের ক্ষেত্রেও যদি এই ধরনের থেরাপি আমরা দিতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল। এবং এই ইন্টিগ্রেশনটাই কিন্তু এখনকার দিনে নিড অফ দ্য আওয়ার। আমরা যদি ইন্টিগ্রেট করতে পারি, আমরা এনসেন্ট উইজডম আর মডার্ন মেডিসিন এই দুটো যদি অ্যামালগেশন ঠিকমতো করতে পারি উইথ ব্যাকগ্রাউন্ড অফ প্রপার সায়েন্টিফিক নলেজ, আপনাকে অ্যানাটমি জানতে হবে, আপনাকে প্যাথোফিজিওলজি জানতে হবে, আপনাকে ফার্মাকোলজি জানতে হবে, যে ওষুধ যেভাবে কাজ করে, কোনটা কিভাবে কাজ করছে, তার কার্যকারিতা বাড়ানোর ব্যাপারটা বুঝে যদি আপনি থেরাপিগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। বারবার করে বলছি, নিউরোমডুলেশন মানে আপনাকে নিডিল দিয়ে, কারেন্ট দিয়ে ওই জায়গাটাতে যদি থেরাপিগুলো ঠিকমতো করতে পারেন, কারণ এই ধরনের রোগীর কিন্তু এক্সারসাইজ ডায়েট করে করার স্কোপ থাকছে না, ডেবিলিটেড পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম এক্সটার্নাল থেরাপি দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট, অন্তত আমাদের যে ধরনের পেশেন্টের উপর আমরা করেছি তাদের উপর খুব ভালো রেজাল্ট। আমরা ভবিষ্যতে আরও বড় আকারে এগুলোকে স্টাডির আকারে নিয়ে আরও ভালো করে যদি প্রকাশ হয়, এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই ধরনের অনেক রকম পেপার আসছে, বড় কনফারেন্সেও এই ধরনের পেপারগুলো আসছে। নিউরোমডুলেশন কিন্তু খুব এফেক্টিভ ফর ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং রেকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো, ব্যাকটেরিয়ার সাথে সাথে ফাঙ্গি বা স্পোর্টস যে ইনফেকশন যেগুলো হয় সেগুলো প্রিভেন্ট করতে কিন্তু এই ধরনের থেরাপি খুব উপযোগী। এই জন্য আপনারা অন্তত একবার হলেও এই ধরনের থেরাপি সম্বন্ধে জানুন, আমাদেরকে জানান এবং এর সাহায্য নিন। তাতে করে কিন্তু আপনারা ধনে প্রাণে সব দিক থেকেই বাঁচতে পারবেন। নমস্কার। Second opinion, when all doors are closed.